অধ্যায় ৮ যেভাবে রাজনীতিবিদদের চর্চিত পদ্ধতি কোনো অনুষ্ঠানে খাটাবে। যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনীতিবিদদের ৬টি নজর তালিকা। কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ পেলে আমাদের মাঝে সবার প্রথমে যেই ছবিটা ভেসে ওঠে তা হল ভুরিভোজ। কেমন খাবার দাবার হবে, কে কে আসতে পারে, আমার কোন কোন বন্ধু দাওয়াত পেয়েছে, কি পোশাক পরে যাব, এসব সাধারণ প্রশ্নই আমাদের মনের মাঝে উকি দিতে থাকে। অথচ একজন রাজনীতিবিদ, একজন দক্ষ যোগাযোগকারী কিংবা একজন সফল ব্যক্তি এর উল্টোটা চিন্তা করবে। যে কোনো নিমন্ত্রণ গ্রহণের পূর্বে ৬টা প্রশ্ন তাদের মাথায় ঘুরতে থাকে। সেগুলো হচ্ছে কে, কখন, কি, কেন এবং কিভাবে। এই প্রশ্নের উপরে ভিত্তি করেই তারা জানাবে তারা ওখানে যাচ্ছে নাকি যাচ্ছে না। অনুষ্ঠানে কারা কারা উপস্থিত থাকবেন। একজন নেটওয়ার্কার আগেই হিসেব করে নেয়, ওখানে গেলে আমি কার সাথে পরিচিত হতে পারব, তার সাথে পরিচিত হয়ে আমার ব্যবসার উপকার হবে তো, সামাজিক কাজকর্মে তার সাহায্য পাব তো। নির্ধারিত অনুষ্ঠানে কে কে আসবেন এর উত্তর অজানা হলেও সমস্যা নেই। রাজনীতিবিদরা সরাসরি আয়োজককে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন ওখানে আর কে কে আসছেন। কে কে আসছেন তার উপরই নির্ভর করছে তিনি যাবেন কিনা। পূর্বপরিচিত কেউ থাকলে আসার পাল্লাটা ভারী হয়ে ওঠে, অথবা এমন কেউ আসবেন যার সাথে পরিচয় হলে তার ব্যক্তিগত উপকার রয়েছে। আমার কখন উপস্থিত হওয়া উচিত। রাজনীতিবিদরা ড্রেসের চেয়েও সময়ের দিকে বেশি মনোযোগী থাকেন। ঠিক কখন তারা সভাস্থলে উপস্থিত হবেন এবং কোন সময়টা বের হয়ে হবেন এটা নির্ধারণ করে তবেই ঘর থেকে বের হন। অপরদিকে বড় বড় সফল ব্যক্তিদের হিসেবটা একটু ভিন্ন। কি পরিমাণ নতুন মানুষদের সাথে পরিচিত হওয়া যাবে তার উপরে নির্ভর করছে তাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়া এবং সভাস্থল ত্যাগ করা। যত সকালে আসা যায় তত নতুন মানুষদের সাথে পরিচিত হওয়ার সম্ভাবনা বাড়ে। সবার আগে গেলে এই সুবিধা, অনুষ্ঠান শুরুর পূর্বেই আশপাশে অনেক মানুষের সাথে চেনাজানা হয়ে যায়। ভিআইপি ব্যক্তিদের সাথে পরিচিত হতে গেলে আগে আসাই বাঞ্ছনীয়। যত দীর্ঘক্ষণ থাকা যায় ততই মঙ্গল। আমার সাথে কি নিয়ে যাব। রাজনীতিবিদরা স্বভাবতই অনুষ্ঠানে কি কি খাবেন এ নিয়ে তটস্থ থাকেন না। তারা অনুষ্ঠানে অংশ নেওয়ার পূর্বেই প্রয়োজনীয় দরকারি জিনিস সাথে নিয়ে নেন। অনুষ্ঠানে যদি কর্পোরেট লেভেলের লোকের সমাগম বেশি থাকে তবে রাজনীতিক ব্যক্তিদের পকেট ভর্তি থাকে বিজনেস কার্ড। অনুষ্ঠানে যদি সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের আনাগোনা বেশি হয় তাদের পকেট ভর্তি থাকে নর্মাল কার্ড, যার উপরটায় শুধু নাম আর ঠিকানা দেওয়া থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তারা করেন সেটা হচ্ছে প্রয়োজনীয় ব্যক্তিবর্গের সাথে পরিচিত হয়ে তাদের নাম্বারটা টুকে নেওয়া। অনুষ্ঠান আয়োজনের গূঢ় অর্থ কি? কম্বলের উপর থেকে দেখে ভেতরের অবস্থা বোঝার উপায় নেই। রাজনৈতিক ব্যক্তিরা হন খুবই চতুর। তারা শুধু কম্বলের উপরটা দেখি সন্তুষ্ট নন, বরং ভেতরে কি থাকতে পারেন তাও তাদের এখতিয়ারের বিষয়। একজন বিশিষ্ট ভদ্রলোক তার মেয়ের গ্র্যাজুয়েশন শেষ উপলক্ষে পার্টির আয়োজন করলেন। সদ্য স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়া এক কর্মকর্তা তার জন্মদিনের আয়োজন করলেন। এক ব্যবসায়ী 10 বছর পূর্তি উপলক্ষে সবাইকে ডেকে খাওয়াচ্ছেন। উপরের প্রত্যেকটা ঘটনা আদতে দেখতে স্বাভাবিক মনে হলেও ওসবের পেছনের গূঢ় অর্থ বোঝার ক্ষমতা একজন রাজনৈতিক ব্যক্তি রাখেন। তিনি জানেন বিশিষ্ট ভদ্রলোক তার মেয়ের গ্র্যাজুয়েশন উপলক্ষে পার্টির আয়োজন করলেও তার উদ্দেশ্য ভিন্ন। সদ্য পাশ করা মেয়েটার চাকরির একটা গতি যদি এই পার্টি থেকেই হয়ে যায়। কত বড় বড় কর্মকর্তাকে তিনি দাওয়াত করেছেন, গূঢ় অর্থ কিন্তু ওই চাকরি। আবার একজন সদ্য ডিভোর্সপ্রাপ্ত পুরুষ শোকে কাতর না হয়ে নিজের জন্মদিন ধুমধাম করে করছেন। তিনি চাচ্ছেন নিজের একাকী জীবনের অবসান ঘটিয়ে নতুন কারো সাথে জুটি বাঁধতে। হয়তো এই জন্মদিনের পার্টিতেই তিনি কাউকে খুঁজে পাবেন। ব্যবসায়ী ভদ্রলোক 10 বছর ব্যবসা করেছেন এবং তিনি ভবিষ্যতেও ব্যবসায় টিকে থাকতে চান। আর টিকে থাকতে গেলে পাবলিক রিলেশন বড় ফ্যাক্টর। একজন চতুর রাজনৈতিক সবই বোঝেন, কিন্তু প্রকাশ করে দেন না। তিনি সুযোগ পেলে মেয়েটাকে এমন কারো সাথে পরিচয় করিয়ে দেন যার থেকে ওর চাকরি লাভের সুযোগ আসতে পারে। ডিভোর্সপ্রাপ্ত পুরুষটিকে দেখিয়ে কোনো নারীর উদ্দেশ্য করে বলেন, এমন সুদর্শন পুরুষ কেন আরেকটা বিয়ে করছে না? ব্যবসায়ী ভদ্রলোকের অনুষ্ঠান সম্পর্কে পজিটিভ কিছু কথা রিপোর্টারকে বলেন যাতে তার ব্যবসার সম্মান বাড়ে। ফলে উক্ত ব্যক্তিকে আয়োজকরা পরবর্তী অনুষ্ঠানের জন্য অগ্রিম সিলেকশন করে রাখেন। এমন উপকারী বন্ধুকে হাতছাড়া করা যায় যিনি কিনা আসল গূঢ় অর্থ বুঝতে পারেন। কোন পেশার মানুষজন ওখানে থাকবেন? একজন ডাক্তার কিংবা একদল ডাক্তার একই সাথে একদল ইঞ্জিনিয়ারদের সাথে মিশে যেতে পারবে, না পারলেও আপোষ করে নেবে। সেক্ষেত্রে কে আসছে না আসছে তা নিয়ে এত মাথা ঘামায় না। একজন রাজনৈতিক ঠিক উল্টোটা করেন। অনুষ্ঠানে কে কে আসবে সেটা প্রথমেই গুরুত্বপূর্ণ।
আর যারা আসবেন তাদের ব্যাপারে আয়োজক তার সাথে আলাপ আলোচনা না করলে অনুষ্ঠানে হয়তো তিনি আসবেনই না, কারণ তার কাছে বিষয়টা খুবই গুরুত্ব রাখে যে সভায় কারা থাকছে। যদি ডাক্তাররা থাকেন তবে তিনি ডাক্তারদের সাথে কথা বলার মতো কিছু তথ্য উপাত্ত জোগাড় করে নেবেন। সমাজসেবক আসলে সমাজসেবা নিয়ে তথ্য উপাত্ত জোগাড় করে যাবেন। তারা কখনোই প্রিপারেশন ছাড়া যান না। কে কে আসছে এই প্রশ্ন যেমন তারা অগ্রাধিকার দেন, বরং তাদের সাথে কিভাবে কথা বলতে হবে এটাও সমান গুরুত্ব দিয়ে তবেই অনুশীলন করেন। আমি কিভাবে অনুষ্ঠান থেকে সুবিধা নিতে পারি? নতুন মানুষদের সাথে পরিচিত হয়ে শুধুমাত্র বিজনেস কার্ড লেনদেনেই শেষ নয়, বরং রাজনৈতিকরা অনুষ্ঠান শেষেও কার্ডগুলো যত্ন করে রাখেন। অবসরে ওগুলো খুলে দেখেন, কার্ডগুলোর ব্যক্তিদের নামগুলো পড়েন, চিন্তা করতে থাকেন তাকে কি সরাসরি কল করে কথা বলা উচিত, একটা চিঠি পাঠিয়ে স্মরণ করিয়ে দেওয়া যায়, নাকি ইমেল করা যায়। হুট করে উক্ত ঠিকানায় উপস্থিত হয়ে দেখা করে ফেলাটাও তাদের কার্যক্রমের ভেতরে পড়ে। কারো সাথে শুধু পরিচিত হলেই শেষ নয়, বরং তাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করাও তাদের অন্যতম গুণ। পর্ব ৭১। ভুরিভোজন নাকি পরিচিতি? কেন মানুষজন এসে পরিচিত হচ্ছে না? একজন সাধারণ সদস্য পার্টিতে এলে শুরুতেই নিজের পরিচিত কোনো ভিড়ে গিয়ে মিশে পড়েন। তারপর প্লেটে কিছুটা খাবার তুলে অন্যদের সাথে খোশগল্পে মজে ওঠেন। আশপাশে চোখ বুলিয়ে তিনি নতুন অনেক মুখ দেখেন। অবচেতন মনে আশাও করেন কেউ একজন তার কাছে এগিয়ে আসবে, কথা বলবে। কিন্তু সেটা অধিকাংশ সময় হয় না। পেছনের দৃশ্য এটা যে উক্ত কাঙ্ক্ষিত ব্যক্তি যখন দেখেন তুমি খাবার নিয়ে ব্যস্ত, মনে মনে ভাবতে থাকেন ভদ্রলোক খেয়ে শেষ করে নিক, পরে কথা হবে। পরের সময়টা আর কখনোই আসে না। কাঙ্ক্ষিত ব্যক্তি নতুন কারোর সাথে মিশে যান, ফলশ্রুতিতে পরিচয়টার হয়ে ওঠে না। তুমি কি কখনো কোনো পশুর খামারে ছিলে? কিভাবে ওদের খাওয়ায় দেখেছ? অথবা তোমার নিজের পোষা প্রাণীকে খাইয়েছে কখনো? খাওয়ার সময় তুমি যেমন ওটাকে ঘাটাও না, খেতে থাকা মানুষকেও তেমন অন্যরা বিরক্ত করে না। একজন সফল রাজনীতিবিদ পার্টিতে আসার আগেই খেয়ে বের হন, ফলে খাওয়ার সময়টা তার নষ্ট হয় না। নিজের বিজনেস কার্ড দেওয়া নেওয়ায় সর্বোচ্চ সময় কাটিয়ে দেন। তার 2 হাত ব্যস্ত সময় পার করে, যেখানে অন্যরা খাওয়া দাওয়ার পেছনে সময় নষ্ট করেন। কৌশল ৭১। ভুরিভোজন নাটি পরিচিতি। একসাথে ভুরিভোজনও হবে, আবার অজস্র মানুষের সংস্পর্শেও আসা যাবে, এটা আশা করাও পাপ। খাওয়া দাওয়ার উদ্দেশ্যে গেলে খাওয়া দাওয়া, আর নতুন মানুষের সাথে পরিচিত হতে গেলে নতুন মানুষদের পেছনে সময় দিতে হবে। একই সময় দুটো কাজ করা সম্ভব নয়। এজন্যই রাজনীতিবিদ, সফল ব্যক্তিরা বাসা থেকেই খেয়ে বের হন। অনুষ্ঠানের পুরোটা সময় তারা নতুন মানুষের সাথে পরিচিত হন, বিজনেস কার্ড দেওয়া নেওয়া করেন। ফলে সময়ের সাথে পাল্লা দিয়ে তাদের পরিচিত লোকদের সংখ্যা গাণিতিক হারে বাড়তে থাকে। পর্ব ৭২। পুরো রুমে চোখ বুলিয়ে নাও, যেভাবে তোমার প্রবেশের মুহূর্তকে করে তুলবে অবিস্মরণীয়। সুপরিচিত ব্যক্তিদের কোনো অনুষ্ঠানে প্রবেশের মুহূর্তটা খেয়াল করেছ? তারা হুট করে এসেই ঢুকে যায় না, তারা আলাদা কোনো সুযোগও পেয়ে বসে না। অথচ তোমার প্রবেশ এবং তাদের প্রবেশের ভেতরে আকাশ বাতাল তফাত। তারকা খ্যাতি কুড়ানো প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা করে খেয়াল করো। তারা ব্যক্তিত্বে স্বতন্ত্র হলেও তাদের কোথায় যেন মিল খুঁজে পাওয়া যায়। গুণী মানুষরা কক্ষে প্রবেশ করলেই যেন সব চাঙ্গা হয়ে যায়, একেবারে ফকফক করে সব সতেজ হয়ে ওঠে। কেউ কেউ বলে থাকেন এই গুণটি জন্মগতভাবে তারা পেয়েছেন, নয়তো তারা ঢুকতেই সব চাঙ্গা হয়ে ওঠে কেন? কেনই বা তাকে নিয়ে কথায় মুখরিত হয়? খোঁজ নিলে জানতে পারবে তা মোটেও সত্য নয়। সমস্ত বড় ব্যক্তিরা একটা কমন সূত্র মেনে চলেন, আর তা হল কোথাও প্রবেশের পূর্বে একটু সময়ের জন্য থামা, তারপর গভীরভাবে সবটা পর্যবেক্ষণ করা। ব্যাস, এর বেশি কিছুই নয়। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব একই সূত্রটা মেনে চলেন। ঢোকার পূর্ব মুহূর্তে একটু সময় বিরতি দেন, তাকিয়ে দেখে নেন ভেতরে কে কোথায় অবস্থান করছে এবং তারা কি করছে। তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বাছাই করা। কার সাথে শুরুর মোলাকাত করা উচিত এটাই মনে মনে ভেবে নেন তারা। তার অবস্থানটা পাকপোক্ত করে নেন। এভাবে 3 থেকে 4 জনের অবস্থান পরিষ্কার করে তবেই তিনি ভেতরে প্রবেশ করেন। এগিয়ে যান কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে। যেহেতু সবার অবস্থান জানাই থাকে, ফলে আত্মবিশ্বাসে থাকে চড়া।
মানসিকভাবে সতেজ থাকা একজন সফল ব্যক্তির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কৌশল ৭২। পুরো রুমে চোখ বুলিয়ে নাও। কোনো ভিড়ে প্রবেশের পূর্ব মুহূর্তে খানিক সময়ের জন্য দাঁড়াও। একবারের জন্য সবার দিকে তাকিয়ে তাদের অবস্থান এবং তারা কি করছে দেখে নাও। তোমার পর্যবেক্ষণ যেন একজন সোয়াট টিমের সদস্যের থেকে কম না হয়। খেয়াল রেখো কেউ যেন তোমার চোখ এড়িয়ে না যায়। সবার অবস্থান জানার একটাই অর্থ, তুমি আত্মবিশ্বাসে ভরপুর। এবার ঢুকে পড়তে পারো। কোনো একটা পার্টির এক ভদ্রলোককে তোমার পছন্দ হলো, সে এসে তোমার সাথে পরিচিত হবে এই আশায় বসে থাকা বোকামি। বরং তুমি এগিয়ে যাও, তার সাথে পরিচিত হও, পাছে পরে আর পরিচয়ই হলো না। সেমিনারে এটা অনেক সোজা, কিন্তু বাস্তব জীবনে উপরের অংশটা পড়ে হয়তো খটকা লাগতে পারে। আমরা কি সম্বোধন করে ওদের সাথে কথা বলবো? আমি তো তাকে চিনিই না। আমার এক পরিচিত ব্যক্তি টেড, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, টেড, তুমি কিভাবে অন্যের সাথে পরিচিত হবে এমন সব মুহূর্তে? টেড একটু বেকায়দায় পড়ে গেল, মিনমিন করে বলল, আমি এভাবে বলবো, হ্যালো, আমি টেড বলছি, তোমার সাথে একটু কথা বলতে চাই। টেড এমন বাজে উত্তর দেবে আমি ধারণাও করিনি। টেডের মতো এইভাবে বলে নিজের ভ্যালু নষ্ট করার কোনো মানে হয় না। তোমাদের জন্য আমি এই অংশটা লিখছি। তুমি হেসে জানতে চাইবে, হ্যালো, আমি অমুক বলছি, অমুক অনুষ্ঠান আয়োজক সম্পর্কে যেন আপনার কি হন? এভাবে জিজ্ঞেস করার বড় সুবিধা হলো সে তোমাকে ভাববে তুমি হোস্টের কাছের কেউ, অন্তত দূরের কেউ ভাববে না। আপনি কি এই এলাকাতেই থাকেন? এই প্রশ্নটা যখন কাউকে করবে, সে হ্যাঁ অথবা নাতে জবাব দেবে। এরপর তুমি আয়োজকের সাথে তোমার কি সম্পর্ক এই বলে তার সাথে কথা চালিয়ে যেতে পারবে। পর্ব ৭৪। হাত উঁচিয়ে ধরো। তোমার শারীরিক ভাষ্য বলে দেবে কেউ তোমার দিকে আসবে না ভাগবে। তুমি একটা বাসায় ঢুকেছ, সামনের রুমের সোফাগুলো দেখে আর লোভ সামলাতে পারলে না, সোজা গিয়ে বসে পড়লে। সোফাটা যেন তোমায় ডাকছিল, আসো, বসো আমার উপর। অথচ এমনও অনেক বাসা রয়েছে যেখানে সোফায় বসতে গেলে নানাবিধ বাধা অতিক্রম করে তবেই বসা লাগে। এই ক্ষেত্রে তোমার নিজের কাছেই বিরক্ত লাগতে পারে। এই যেমন ৫-৬টা চেয়ার ঠেলে জায়গা পার হয়ে গিয়ে সোফায় বসতে হবে, সেক্ষেত্রে বিরক্তি লাগবে না। মানুষও ঠিক সজ্জিত সোফার মতো। কিছু মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই মনে হয় তার সাথে গিয়ে কথা বলি। অপরদিকে যারা লাজুক অথবা নিজেদের গুটিয়ে রাখে, তাদের শারীরিক ভঙ্গিমা যেন বলছে, আমার থেকে দূরত্ব বজায় রাখো। আর কেউ যদি একান্ত কথা বলতে চায়, তবে নানা পথঘাট ঘুরেই তার সাথে কথা বলতে হয়। রিপোর্টে বলছে, যেসব মানুষ সামাজিক আচার অনুষ্ঠানে নিয়মিত যায়, তাদের শারীরিক ভঙ্গিমাও অনেক বেশি খোলামেলা। তাদের দেখলেই মনে হয় এই বুঝি গিয়ে কথা বলি। হাতের তালু ও কবজির কারুকাজ। আমাদের কথা বলার সময় হাতের তালু এবং কবজি একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে। ব্যক্তির গুরুত্ব তার হাতের নাড়াচাড়া, বিশেষ করে হাতের তালু এবং কবজির উপরে নির্ভরশীল। পোপ যখন হাতের তালু এবং কবজি উঁচিয়ে ধরেন, এর অর্থ দাঁড়ায়, ভ্রাতৃবৃন্দ, আমাকে আলিঙ্গন করো। একজন নিষ্পাপ নিজেকে নির্দোষ দাবি করতে তালু এবং কবজি উঁচিয়ে জানান দেয়, টাকাটা কে নিয়েছে আমি জানি না। নিজের এমন খোলামেলা প্রদর্শন এক অভিন্নতা নির্দেশ করে, আমার লুকোনোর কিছুই নেই। অন্যের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে অবশ্যই নিজেকে খোলামেলাভাবে প্রকাশ করতে হবে। হাতের তালু থুতনিতে ঠেকিয়ে কিংবা পায়ের ঘাজে লুকিয়ে রাখা নিজের দুর্বলতা প্রকাশ করে। যতক্ষণ না তুমি নিজেকে মেলে ধরছ, মানুষ তোমার থেকে দূরেই থাকবে। যে সময়টা তুমি কিছু বলছো, হাত এবং তালু উঁচিয়ে সেটাকে আরও বেশি জোরালো করো। মেয়েদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। তারা যখনই কারোর সাথে কথা বলতে ভালো পায়, হাত এবং তালু উঁচিয়ে কথা বলে, নিজেকে প্রকাশ করে। কৌশল ৭৪। হাত উঁচিয়ে ধরো। খোলামেলা মানুষকে সবাই পছন্দ করে। যে কোনো ভিড়ের মাঝে হাত পা গুটিয়ে বসে থাকা আর মানুষকে আমার থেকে দূরে থাকুন বলাটা একই অর্থ বহন করে। হাতের তালু এবং কবজি সবসময় খোলামেলা এবং উঁচিয়ে রাখো, যেন দেখে মনে হয় তোমার হাতই তাদের ডাকছে। এমন ব্যক্তিদের নিকট এসে অন্যরাও ভালো পায়। মনে হয় এই লোকটার সাথে বুঝি কথা বলা যাবে, দেখেই মনে হবে আনন্দদায়ক সময় কাটতে যাচ্ছে। যারা তোমায় গুরুত্ব ভাবছে, তাদের তোমার কাছে আসার পথ তৈরি করে দাও। ছোট শিকারী প্রাণীরা বড় শিকারী প্রাণীদের থেকে নিজেকে সুরক্ষিত দিতে ঝোপঝাড়ের ভেতরে লুকিয়ে পড়ে। আমাদের চলাফেরার এই ক্ষেত্রটা ঠিক জঙ্গলের মতোই। লাজুক মানুষ নিজেকে গোপন করে একেবারে পেছনে গিয়ে বসে, পাছে কারো সাথে চোখাচোখি না হয়। একজন সফল ব্যক্তি পুরোটাই বিপরীতে। বড় শিকারী প্রাণীর মতো তারা ঠিক জঙ্গলের মাঝখান দিয়ে নির্ভয়ে হাঁটে, কারণ তাদের শারীরিক ভাষ্য একটা কথাই বলে, আমার লুকোনোর কিছুই নেই। পর্ব ৭৫। অনুসরণ।
তাদের নিজেকে পুরনো ছায়াছবির সুপারস্টার ভাবতে সাহায্য করো। পুরনো দিনের সিনেমাগুলো আসলেই ভিন্ন ছিল। প্রতিটি সিনেমাতেই কোনো না কোনো গল্প ছিল, সাদামাটা গল্প, কিন্তু গল্পের অংশগুলো ঘুরিয়ে ফিরিয়ে এরকম: নায়ক নায়িকার দেখা, তাদের মাঝে প্রেমের রসায়ন, এবং অবশেষে বিয়ে। নায়ক এবং নায়িকা ছায়াছবির মুখ্য হিসেবে কাজ করে। তাদের দিনরাত্রি ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়। অন্যরা মারা গেল না বেঁচে গেল ওটা গুরুত্বপূর্ণ না। মুভি ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিবর্তন এসেছে। এখনকার সিনেমাগুলো ওই গোদবাঁধা রুটিনের বাইরে বেরিয়েছে। কিন্তু আমাদের মন মানসিকতা কি আদৌ অততে এগিয়েছে? ব্যক্তিজীবন আজও এক একটা ক্লাসিক্যাল মুভির হিরো হিরোইনের পার্ট। সেখানে ব্যক্তির জীবনের সমস্ত কিছুই গুরুত্ব রাখে, সকালের ব্রেকফাস্ট থেকে রাতের দাঁত ব্রাশ করা পর্যন্ত। আমরা এখনও নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসি। নিজের উপস্থিতি থাকে এমন বিষয় পেলে তবেই অন্তর হেসে ওঠে, আনন্দ পাই। স্বামী স্ত্রীর উদ্দেশ্যে বলছে, তুমি কি সকালের নাস্তা সেরে নিয়েছ? ভদ্রমহিলা হেসে জবাব দেন, হ্যাঁ, তুমিও খেয়ে নাও, এক কাপ চা বানিয়ে দেব। যতক্ষণ আমরা অন্যের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলো এভাবে গুরুত্ব দেব, অন্যরাও আমাদের ঠিক ততটাই গুরুত্বপূর্ণ অবস্থানে রাখবে। এজন্যে অন্যের যে কোনো ছোটখাটো মুহূর্ত মনে রাখাটা ভালো গুণ। আর ওটা যদি অন্যের গুরুত্বপূর্ণ কোনো মুহূর্ত মনে রাখা হয়, তবে তো কথাই নেই। ওসব ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তকে কিভাবে কাজে লাগাবে, সেই কৌশলই আমরা আলোচনা করতে যাচ্ছি। এই পদ্ধতির নাম দিয়েছি ট্র্যাকিং বা অনুসরণ পদ্ধতি। সফল ব্যক্তিরা অন্যের ছোটখাটো মুহূর্তগুলো মনে রাখার চেষ্টা করেন। তোমার বস তোমায় একদিন বললেন তিনি সময়ের কাজ সময়ে করতে পছন্দ করেন। তুমি কোনো একদিন তোমার বসকে তার সময়ানুবর্তিতা নিয়ে প্রশংসা করে ফেলো। তোমার বন্ধুর লাল রঙের প্রতি বিশেষ ঝোঁক আছে। লাল শার্টে তাকে কতটা সুন্দর লাগে এটা অন্য কোনো দিন জানালে তার মতো খুশি আর কয়জন হবে চিন্তা করেছ? সুযোগ হাতছাড়া করো না। জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিবর্গ অন্যদের জীবনের গুরুত্বপূর্ণ অংশগুলো মনে রাখার পাশাপাশি সাম্প্রতিক কর্মকাণ্ড বেশ মনে রাখেন। হাই স্যাম, তোমার ইউরোপ ভ্রমণ কেমন কাটল? জনসন, তোমার ছেলের ফুটবল ম্যাচ যেন কবে? জেসিকা, ওই দিন রাতে গাড়ি পেয়েছিলে তো? অন্যের জীবনের ছোট বড় ঘটনাগুলো মনে রাখার অর্থ এটা দাঁড়ায় যে তুমি তাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভাবছ। এর সাথে যখন তার জন্মদিন, বিবাহ বার্ষিকী এবং ছোট বড় অর্জনের কোনো কিছু জুড়ে দেবে, ওটার মতো দারুণ কিছু হতেই পারে না। আমার নিজের জীবনের একটা ঘটনা বলার লোভ সামলাতে পারছি না। আমার বন্ধুমিত লিজার সাথে দেখা হলো প্রায় বছর 2 পরে। আমি কথায় কথায় জানতে চাইলাম, তোমার বিড়াল ছাড়া ম্যানি এখন কত বড় হয়েছে? লিজা মুখে হাত দিয়ে হাসতে থাকল, অবাক হয়ে বলল, লিল, তুমি ম্যানির কথা মনে রেখেছ? হায় ঈশ্বর, ম্যানি এখন অনেক বড় হয়ে গেছে, যা দুষ্টু হয়েছে। কৌশল 75 অনুসরণ। আকাশ প্রতিরক্ষা বিভাগের হাতে ছোট বড় সকল ধরনের উড়োযানের খবরই থাকে। তারা ওসব তথ্য কাজে লাগিয়ে আকাশ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। একইভাবে মানব অ্যান্টেনায় ধরা পড়া সকল তথ্য কাজে লাগানোর দায়িত্ব তোমার। ছোট বড় যে কোনো বিষয় যখন তোমার চোখ এড়াবে না, এর একটাই অর্থ তুমি তার কর্মকাণ্ডগুলো অনুসরণ করছো। অন্য যে কোনো দিন একবার তাকে ওসব নিয়ে কথা বলো, জিজ্ঞেস করো। তোমার শ্রোতা নিজেকে ঠিক পুরনো দিনের হিরোর মতো কল্পনা করবে, যার প্রতিটি মুহূর্তকে ঘিরে বিশ্বের সব কিছু চলছে। পর্ব ৭৬ বিজনেস কার্ড সংরক্ষণ। তুমি এটা কিভাবে মনে রাখলে? সভা সমাবেশে আমার বিচরণ বেশ পুরনো। ভালো লাগে ওসবে উপস্থিত থাকতে। সেবার এক রাজনৈতিক দলের সভায় নিমন্ত্রণ পেলাম। গিয়ে দেখি আশপাশে দলীয় নেতাকর্মী আর সমর্থকদের ছড়াছড়ি। আনতে একপাশে গুটিসুটি মেরে বসে থাকার মেয়ে আমি নই। এদিক সেদিক ঘুরে ফিরে আমার চোখ এক জায়গায় থমকে গেল। এক ভদ্রলোক খুব আন্তরিকতা নিয়ে সবার সাথে কথা বলছেন। এতটুকু স্বাভাবিক, কিন্তু ভদ্রলোক সাক্ষাতের পরপর প্রত্যেকের বিজনেস কার্ড নিচ্ছেন। তিনি বিড়বিড় করে কি জানি বলছেন আর কার্ডের পেছনে লিখছেন। ঘণ্টাখানিক লুকিয়ে লুকিয়ে দেখার পরে আমার সাথে চোখাচোখি হয়ে গেল। তিনি এগিয়ে এসে চমৎকার একটা হাসি দিলেন। নিজের পরিচয় দিলেন জো। আমার বিজনেস কার্ডটা চাইলেন এক ফাঁকে। আইসক্রিম আমার প্রিয় খাবার, তিনি কথা প্রসঙ্গে জেনে নিলেন। তখনও মাথার ভেতরে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছেই, কার্ডের পেছনে কি লিখছেন? প্রশ্নটা করতে গিয়েও চেপে গেলাম। নিজেকে একটু সংবরণ করা আর কি। পরিচয় শেষে আমি অন্যদিকে হাঁটা ধরলাম। ঠিক তাই হলো। আমি চলে গেছি দেখে ভদ্রলোক আমার বিজনেস কার্ডের পেছনে কিছু একটা লিখতে শুরু করলেন। আমি আবার তার সামনে ফেরত গেলাম। সুন্দর করে হেসে বললাম, আমি তো আসল ব্যাপারটাই না জেনে চলে যাচ্ছিলাম। আপনি কি জানি লিখছেন দেখলাম কার্ডের পেছনে। ভদ্রলোক মুচকি হাসলেন। তাহলে দেখে ফেলেছেন ওটা? এই নিন, নিজেই দেখুন। জো আমার দেওয়া কার্ডটা বাড়িয়ে দিল।
পেছনের অংশে ছোট্ট করে লেখা আইসক্রিম। দুজন দুজনের দিকে তাকিয়ে হাসলাম। তার এমন অদ্ভুত কর্মকাণ্ড আমি হেয়ালির সাথেই নিলাম। এর মাসখানেক বাদে মোবাইল একটা মেসেজ পেলাম। মেসেজটা পাঠিয়েছে জো নিজেই। জো নির্বাচনে দাঁড়াচ্ছে, ও আমার ভোটটা চায়। শেষ লাইনে লেখা রয়েছে, লেল, আইসক্রিম খাওয়া কেমন চলছে? তিনি ওটা এখনও সংগ্রহে রেখেছেন। নিজের মধ্যেই কেমন জানি ভালো লাগা শুরু হলো। তাকে ভোটটা দেওয়াই যায়। কৌশল ৭৬। বিজনেস কার্ড সংরক্ষণ। কারো সাথে পরিচিত হলে বিজনেস কার্ড দেওয়া নেওয়াটা আজকাল কমন হয়ে গেছে। বিজনেস কার্ডের পেছনে ব্যক্তির ছোটখাটো কোনো বিষয়ে লিখে রাখাটা বুদ্ধিদীপ্ত কাজ। ভবিষ্যতে ওই বিষয়টা ধরেই তার সাথে যোগাযোগ করা যায়। খেলাধুলা, খাবার কিংবা তার প্রিয় কোনো কিছু লিখে রাখা যেতে পারে। পর্ব ৭৭। চোখের ভাষা বিক্রি। চোখ সর্বদা খোলা রাখো। অন্যের না বলা কথাগুলো বুঝে নাও। জিম্মি আমার এক বন্ধু। সে একাই কোম্পানির যেই পরিমাণ বিক্রয় বাড়িয়েছে, বিশ্বাস করার মতো নয়। এমনকি তার সেলস ম্যানেজার পর্যন্ত জানে না সে কিভাবে এত বিক্রয় বাড়াল। কিন্তু আমি জানি। সে আমাকে পুরোটা খুলে বলেছে। জিম্মি বলেছে, এত বছরের অভিজ্ঞতায় ভর করে সে একটা অভিনব পদ্ধতি আবিষ্কার করেছে। তার বিশেষ সাফল্যমণ্ডিত এই কৌশলকে সে নাম দিয়েছে আইবল সেলিং। আইবল সেলিং বলতে ডজন ডজন কৌশল মুখস্থ রাখা নয়। এমনও নয় যে তোমার কাস্টমারকে রাজি করাতে তর্ক বিতর্ক করতে হবে। জিম্মি বলল, ব্যাপারটা খুবই সোজা। নিজের চোখ কান খোলা রাখতে হবে, কাস্টমারের প্রতিক্রিয়া দেখতে হবে। তার কথার পরিপ্রেক্ষিতে কাস্টমার নিজের শারীরিক অঙ্গভঙ্গি কেমন করছে এবং নিজের বিক্রির কৌশল প্রয়োগ করতে হবে কাস্টমারের শারীরিক অঙ্গভঙ্গির উপরে। জিম্মি যখনই তার সেবা বিক্রির উদ্দেশ্যে মাঠে নামে, সে খুব বেশি মনোযোগী হয় ক্রেতার উসখুস চেহারা, আকস্মিক নাড়াচাড়া, অস্বাভাবিক আচরণ এসবের প্রতি। এমনকি সে মুখে কি বলছে তাও মনোযোগ দেয় না। ও সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করে দেখে তার ক্রেতা কি পরিমাণ অবচেতন মনে মাথা নাড়াচ্ছে। সে ক্রেতার হাতে নাড়াচাড়া দেখে, শরীরের ঘোরাফেরা দেখে, এমনকি ক্রেতার চেহারায় তার কথার প্রতিক্রিয়াও দেখে। জিম্মি আরও বলল, যখন তার কাস্টমার কোনো কথা বলছে না, এমনকি ক্রেতা তোমার দিকে কঠোরভাবে তাকিয়ে আছে, কোনো মৌখিক কথাই হয়নি ক্রেতার দিক থেকে। ক্রেতা নিজ থেকে মুখে কিছু বলছে না, কিন্তু সে তোমার কথা শুনে মনে মনে কি ভাবছে তা তার শারীরিক ভঙ্গিমা বলে দিচ্ছে। সে তোমার মনোভাব কতটা ধারণ করছে সেটাও হয়তো মুখে বলবে না। কোন ধরনের কথা ক্রেতা ভালোভাবে নিচ্ছে, কোন ধরনের কথায় বিরক্তি দেখাচ্ছে, কখন সে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে কথা শুনছে এবং কোন ধরনের বিষয় তার মুড খারাপ করে দিচ্ছে, এসব যত ভালো বুঝবে তার উপরেই তোমার পণ্য বিক্রয় হচ্ছে কি হচ্ছে না তা নির্ভর করছে। জিম্মি কাঙ্ক্ষিত ব্যক্তিকে যেভাবে খুঁজে নেয়। জিম্মি দামি লাইটিং সরঞ্জাম বিক্রি করে থাকে। এজন্য প্রায়ই তাকে 10-20 কিংবা এরও অধিক ক্রেতার সামনে দাঁড়িয়ে তার পণ্যকে উপস্থাপন করা লাগে। সে বলল, আইবল সেলিংয়ের সবচেয়ে বড় বাধা হচ্ছে এটা খুঁজে বের করা যে ক্রেতাদের মাঝে প্রকৃত ডিসিশন মেকার কে। জিম্মি তারই বাধা অতিক্রম করে কিছুটা অপেশাদারী বাক্য দ্বারা। শুভ সকাল, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এর পরের লাইনেই এমন কোনো অদ্ভুত লাইন জুড়ে দেয় যা শুনে শ্রোতারা বিভ্রান্ত হয়ে যায়। কেন? কারণ বিভ্রান্ত মানুষ বুঝতে পারে না কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত। সবাই চোখের অদ্ভুত পলক ফেলতে থাকে। এরূপ পরিস্থিতি তৈরি করাটাই জিম্মির প্রধান সাফল্য। বিভ্রান্ত এই মানুষগুলো আশেপাশে এমন কাউকে খুঁজতে থাকে যে এই পরিস্থিতি থেকে তাদের বের করে আনবে, যিনি একজন প্রকৃত অর্থের লিডার। জিম্মি ওখানকার ডিসিশন মেকারকে খুঁজে পেয়ে গেছে। সে এখন আইবল সেলিং টেকনিক ওই ব্যক্তির উপরেই খাটাবে। সঠিক সংকেত পেয়ে গেলে এরপর কি করবে? কিছু সংকেত তোমাকে বুঝে নিতে হবে, জিম্মি বলল। মানুষজন কাঁধ ঝাঁকাতে থাকে অনীহায়, আঙ্গুল টিপতে থাকে অধৈর্য হয়ে উঠলে, অথবা গলা ছেড়ে দেয় অস্বস্তিতে। কিন্তু ওখানে ডজন ডজন অবচেতন অঙ্গভঙ্গি পাওয়া যায়, যেগুলো পাওয়ার জন্য আমি অ্যান্টেনা দাঁড় করিয়ে রেখেছে। উদাহরণস্বরূপ বলতে হচ্ছে, আমি প্রত্যাশিত ব্যক্তির মাথা সোজা নাকি কাত করে রেখেছে পর্যবেক্ষণ করি। তারা আমার দিকে তাকিয়ে আছে এবং মাথা কিছুটা বাঁকা হয়ে আছে, অর্থাৎ সে বা তারা আমার প্রতি মনোযোগ আছে। এইসব মুহূর্তে আমি কথা চালিয়ে যাই। তাদের মনোযোগ যদি অন্যদিকে নিবদ্ধ থাকে, এটা একটা খারাপ সংকেত। আমি তাৎক্ষণিকভাবে সাবজেক্ট চেঞ্জ করে ফেলি।
পণ্যের ভিন্ন কোনো সুযোগ সুবিধা নিয়ে কথা বলতে আরম্ভ করি। জিম্মির পুরো কৌশলটা নির্ভর করে প্রত্যাশিত ব্যক্তি বা ব্যক্তিবর্গের বডি ল্যাঙ্গুয়েজের উপরে। কে তার কথায় কেমন রিয়্যাক্ট করছে তার উপরে। ক্রেতার প্রতিক্রিয়া অনুকূলে থাকলে কথা বলে যায় সে, তারা বিরক্ত বোধ করলে ভিন্ন কিছু নিয়ে আলোচনা করেও। সে নিজের সাবজেক্ট পরিবর্তনে খুবই সচেতন। তার মতে শারীরিকভাবে খোলামেলা হলেই মনের দিক থেকে অনুসরণ করা যায়। উদাহরণস্বরূপ সে বলল, ক্রেতা যদি 2 পা আড়াআড়ি করে উপর করে রাখে তাহলে তাকে এমন কিছু একটা ধরতে দাও যেটা নেয়ার স্বার্থে তাকে পায়ের ভাঁজ ভেঙে উঠতে হবে। জিম্মি সবসময় সাথে ব্রিফকেস ভর্তি সাজ সরঞ্জাম নিয়ে বের হয়। এটা এসব বাধা এভাবে অতিক্রম করার দারুণ একটা কৌশল মাত্র। তার স্ত্রী সন্তানসহ পারিবারিক ছবি ক্রেতাদের মধ্যকার দম্পতিদের জন্য। তার পোষা কুকুরের ছবি কুকুরপ্রেমীদের জন্য। প্রত্নতাত্ত্বিক কোনো বস্তু অ্যান্টিক লাভারদের জন্যে। প্রাচীন জিনিসপত্রে যাদের আগ্রহ বেশি। আর আধুনিক কোনো গেজেট লাভারদের জন্য স্যুটকেসে ভরে নেয়। জিম্মি কাস্টমারের মনের অবস্থা বুঝে তার কথা বলার সময় ঠিক করে নেয়। কাস্টমারকে যতক্ষণ না আড়াআড়ি পা মেলে বসে থাকা থেকে নিবৃত্ত করা যাচ্ছে, ততক্ষণ সে কাস্টমারকে এসব দিয়ে আকৃষ্ট করে, মনোযোগী করে নেয়। আরেকটা গুরুত্বপূর্ণ সংকেত পাওয়া যায় ক্রেতার দিক থেকে। ক্রেতা মাথা নাড়িয়ে সম্মতি জানাতে থাকেন, একেবারে একটা প্লাস্টিকের হাঁসের মতো। তারা মনে মনে উত্তেজিত হচ্ছে আর বলছে, আমি ওটা কিনবই। অদক্ষ বিক্রয় কর্মীরা বকবক করেই যেতে থাকেন, যতক্ষণ পর্যন্ত না তাদের প্রশিক্ষণের সময় শেখার লাইনগুলো শেষ হয়। এমন অনেকে আছে এত বেশি কথা বলতে থাকেন যে তারা নিজেরাই নিজেদের বিক্রয় ধ্বংস করেন। আর যখনই ক্রেতা মাথাটা পেছনের দিকে ঝুঁকিয়ে নিচ্ছেন, এর অর্থ একটাই, আমি আগ্রহী নই, ফুটো। চোখের ভাষা শুধুমাত্র বিক্রয় কর্মীর জন্য নয়। যারা তোমায় ভালোবাসে, মুখে না বললেও তাদের শারীরিক ভাষ্য তোমাকে তা বুঝিয়ে দেয়। যখন আমার বান্ধবী দেবুরা টনির সাথে বিয়ে পাকাপাকি করে ফেলল, সবাই বলাবলি করছিল এই সম্পর্ক টিকবে না। যদিও দেবুরা ব্যাপারটা নিয়ে সিরিয়াস। ওর মতে ওদের সম্পর্কটা স্বর্গীয়। ওদের বিয়ের মাস 2 পূর্বে আমি ওকে জিজ্ঞেস করলাম, দেবুরা, তুমি কি সত্যি মনে করছো টনি তোমার জন্য পারফেক্ট, যার জন্য তুমি এতদিন ওয়েট করছিলে? অবশ্যই, সে বলল। সে তার মাথার ডানে বামে নাড়াতে থাকল, সামনে পেছনে ঝুঁকতে থাকল। আমি ওকে পাগলের মতো ভালোবাসি। সেই স্বর্গীয় বিয়ে আর বাস্তবে রূপ নেয়নি। এর পূর্বেই বিয়ে ভেঙে গেছে। দেবুর বডি ল্যাঙ্গুয়েজ যা বলেছে তার থেকে সম্পূর্ণ বিপরীত কথা ওর মুখ দিয়ে বের হয়েছে। রাজনীতিবিদের মতো তোমার সামাজিক বক্তব্যগুলোকে নিজের বিক্রয় বাড়ানোর পথ হিসেবে তৈরি করে নাও। তোমার নিজের কোনো পণ্য না থাকলে চেষ্টা করো তোমার চিন্তাভাবনাগুলো বিক্রি করার জন্য। তোমার বক্তব্য শুনে শ্রোতার বিরক্তি আসতেই পারে। তারা অমনোযোগী অথবা স্থানত্যাগ করলেও অবাক হবার কিছু নেই। তোমার শ্রোতা কতটা অহংকারী তা ভাবা যাবে না। তোমাকেই এর সমাধান বের করতে হবে, কিভাবে শ্রোতাকে আবার বক্তব্য দ্বারা মনোযোগী করা যায়। একজন আদর্শ বিক্রেতা ওটাই ভাববে। কেউ যদি বিরক্তিতে নিজের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেয়, অন্যদিকে ঘুরে তাকায়, তাকে সময়জনিত প্রশ্নে আবদ্ধ করা যেতে পারে। জর্জ, গত সপ্তাহে ফুটবল খেলাটা হলো, এত ভালো খেললে কিভাবে? চমৎকার ছিল ওটা। অথবা তাকে নাম ধরেই কোনো ব্যক্তিগত প্রশ্ন করো। এই কৌশলটা মনোযোগ ধরতে সবসময় কাজে লাগে। অর্নান্ড, তোমার হাইস্কুল ফুটবল টিমের নাম কি ছিল জানো? এই অংশে আমরা অল্প কিছু প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছি। মূল আলোচ্য বিষয় এটাই, তুমি যে কারো বডি ল্যাঙ্গুয়েজের লক্ষণ দেখেই অনেক কিছু বলে দিতে পারবে। কৌশল ৭৭। চোখের ভাষা বিক্রি। আমাদের শরীর একটা মানব অ্যান্টেনার মতো, যেটা আমাদের নানা ধরনের অনুভূতি দেয়। কিছু আমাদের রোমাঞ্চিত করে, কিছু আমাদের বিরক্তি দেয়, আবার কিছু আমাদের অত্যন্ত সুখকর অনুভূতি দেয়। এই মানব অ্যান্টেনার সর্বাত্মক ব্যবহার নিশ্চিত করা তোমার কাজ। আশপাশের মানুষের বডি ল্যাঙ্গুয়েজের সংকেতগুলো ধরে তোমার পিচ তৈরি করে নাও। অধ্যায় ৯। সফলতার ছোট্ট ছোট্ট মণিমুক্ত, পথের কাঁটা। ছোটবেলায় প্রতি সপ্তাহে আম্মু আমাকে সিনেমা দেখাতে নিয়ে যেতেন। আজ এতদিন পরে একটা সিনেমার স্মৃতি আমার রাতের ঘুম নষ্ট করে দিল। থিয়েটারের অন্ধকারে বসে আমি দেখছিলাম একটা বাঘ 3টে বাচ্চা জন্ম দিল। ওদের মাঝে একটা শাবক ছিল, শারীরিকভাবে পঙ্গু, পেছনের 2 পা জোড়া লাগানো। ওটাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয়। শাবকটার আমি স্পষ্ট দেখতে পেলাম অন্য বাচ্চাগুলো ওকে একা করে চলে গেল। ক্যামেরায় সামনেই ওদের নিষ্ঠুরতা আমার কোমল হৃদয়ে আঘাত হানল।
পরের ব্যাপারটা খুবই নিষ্ঠুর, অমানবিক। অন্য শাবকগুলো ওই দুর্বল শাবকটাকে অত্যাচার করে মেরেই ফেলল। আমি বসে বসে চিন্তা করতে থাকলাম, ওই সুস্থ শাবকগুলো ঠিক স্কুল জীবনের সেই অল্প কিছু বাচ্চাদের মতো, যারা অন্যদের দুর্বলতা নিয়ে নিষ্ঠুরতার নিদর্শন রাখত। হাই স্কুলে আমার বেস্ট ফ্রেন্ডের নাম ছিল স্টেলা। স্টেলা দেখতে যেমন চমৎকার, ওর ভেতরটাও ছিল পবিত্র। সবারই কোথাও খুঁত থেকেই যায়। ও স্বাভাবিকভাবে কথা বলতে পারত না, জড়তা এসে যেত। মনে হতো সে খুবই অস্বাভাবিক। ওর পেছনে অনেকেই এটা নিয়ে ঠাট্টা মশকরা করে বেড়াত, ওকে খেলায় নিত না। বাচ্চারা এখনও পরিবর্তন হয়নি। যখন আমি কলেজে তরুণদের মাঝে কথা বলি, আমাদের আলোচনা অনেক মজাদার বিষয় নিয়ে হতে থাকে। সবাই নিজেকে পছন্দের আসনে দাঁড় করাতে মরিয়া হয়ে ওঠে। কেউ কেউ আমাকে এসব বিষয়েও গল্প শোনাতে থাকে। কিছু মেয়ের শারীরিক খুঁত থাকে, একজন চোখ বাঁকিয়ে জানায়। তারা বলে তার এই খুঁতের কারণে অন্য বাচ্চারা তাকে নিয়ে হাসাহাসি করে। একজন জানালো, একটা ছেলে খুঁড়িয়ে হাঁটে বলে তাকে বেসবল দলে নেওয়া হয়নি, অথচ সে খোঁড়া পায়েও খুব ভালো দৌড়াতে পারে। এমনকি সে অন্য একজন সক্ষম খেলোয়াড়ের সমতুল্য। তার কিছু ক্লাসমেট নিজেদের দলে পঙ্গু কাউকে চায় না। সময়ের সাথে সাথে বাচ্চারা বড় হয়, তাদের আচার আচরণ খুব বেশি পরিবর্তন হয় না। বড়রা অন্যদের শারীরিক অক্ষমতা নিয়ে মজা করে না, নিষ্ঠুরতাও দেখায় না। অধিকন্ত তারা অন্যের সামাজিক অক্ষমতার ব্যাপারে কিন্তু অমানবিক হতে পারে। সামাজিক অক্ষমতা মানুষের অভ্যন্তরীণ ব্যাপার, যেটা আমাদের অনেকের মাঝেই দেখা যায়। নিজেদের দুর্বলতা সম্পর্কে আমাদের অজ্ঞাত রয়েছে। আমরা যেন বধির নিজের এই মৌখিক অক্ষমতার ওপর, অথচ অন্যদের অক্ষমতা আমাদের চোখ এড়িয়ে যায় না, এক দেখায় ধরে ফেলি। কতবার আমাদের পরিচিত কেউ নির্বোধের মতো উল্টাপাল্টা কাজ করে গেছে, উল্টাপাল্টা আচরণ করেছে, আমরা কি গুণে দেখেছি? তুমি নিজে কয়বার অন্য কারো নির্বোধের মতো কাজের ব্যাপারগুলো কোথাও লিখে রেখেছিলে? তোমার কি মনে হয় ওই ব্যক্তি বুঝে শুনে নির্বোধের মতো কাজগুলো করছে? অবশ্যই সে না জেনে করছে। কেউ তাকে বলে দেয়নি সে সুস্থ স্বাভাবিক মানুষদের লাইন ক্রস করে নির্বোধের দলে চলে যাচ্ছে। এই অংশে আমরা বলে দেব সে কিভাবে বুদ্ধিমত্তার সাথে এমন সব পরিস্থিতিতে কাজ করবে। তার জন্য আমাদের এই শেষ অংশটা অতি জরুরি। পর্ব ৭৮। দেখেও দেখো না, শুনেও শুনো না। ধুর, উপস, ধ্যাত। একটা অবিস্মরণীয় ঘটনার প্রতিক্রিয়া আমার চোখ খুলে দিয়েছে। একজন সফল ব্যক্তি এবং একজন নিচের লেভেলের ব্যক্তির মাঝে পার্থক্যটা ঠিক কোথায় বলতে পারবে? বছর কতেক আগে আমি ক্লায়েন্টের একটা প্রজেক্টের কাজ করছিলাম। আমার সৌভাগ্য ছিল যে কোম্পানির বড় ৪ জন কর্মকর্তা আমাকে তাদের সাথে লাঞ্চ করার নিমন্ত্রণ জানালো। আমরা শহরের প্রাণকেন্দ্রে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। একেবারে দুপুরের সময়। চারদিকে কোম্পানির কর্মচারী, কর্মকর্তা এবং শ্রমিকরা ঠাসাঠাসি করে বসে আছে। প্রতিটি টেবিল বিভিন্ন ক্যাটাগরির কর্পোরেট ব্যক্তিদের দ্বারা ভর্তি হয়ে আছে। ওপরের এবং নিচের ম্যানেজমেন্ট লেভেলের লোকেরা কোট টাইয়ের সাথে শু পরে আছে, আর ওয়ার্কাররা শার্ট পরে আছে। পুরো কক্ষে গুঞ্জনে ভরে গেছে। সবাই খাওয়া দাওয়া আর পানাহারের পাশাপাশি হাসি তামাশা চলছে। আমরা প্রবেশদ্বারের শুরুতে একটা টেবিলে বসে কোম্পানির নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করতে লাগলাম। কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব উইলসন কোম্পানির আর্থিক খাতের দৃশ্যমান সমস্যাগুলো নিয়ে কথা বলছিল, কিন্তু হঠাৎ ঝনঝন করে কিছু একটা পড়ার শব্দ ভেসে এলো। আমার ৫-৬ ফিট সামনে ওয়েটারের হাত থেকে একটা ট্রে হাত ফসকে পড়ে গেল। ট্রেতে সাজানো নানাবিধ খাবার সমেত ডিশগুলো টাইলসের উপরে ছড়িয়ে ছিটিয়ে রইল। কাঁচের গ্লাসগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। একটা পাউরুটির টুকরো ঠিক আমাদের টেবিলের নিচে এসে উইলসনের পায়ের নিচে পড়েছে। সবাই ওয়েটারের দিকে ঘুরে তাকালো। আমরা কিছু উচ্চবাচ্য শুনতে পেলাম। কেউ কেউ উফ বলে চেঁচিয়ে উঠেছে। কয়েকজন ওয়েটারকে বিদ্রুপ করে হাসতে থাকল। একজন মস্করা করে বলল, বেচারা, ওর বোধহয় এটাই শেষ লাঞ্চ এই হোটেলের। আরেকজন বলল, দেখো গাধাটা কি করেছে। উইলসন নিজের কথা থেকে এক চুলো বিচ্যুত হল না। সে আগের মতোই স্বাভাবিকভাবে সমস্যা নিয়ে আলোচনা করতে থাকল। আমার টেবিলের বড় কর্মকর্তাদের কেউই ঘুরেও ওদিকে তাকাল না, এমনকি চোখের পলকও ফেলল না। সবার চোখমুখ দেখে মনে হলো কিছুই হয়নি। রেস্টুরেন্ট আবার আগের মতো নীরব হয়ে গেল। শুধু গুঞ্জনের শব্দ ছাড়া আর কিছুই নেই। কফিতে চুমুক দিতে দিতে কোম্পানির মার্কেটিং ডিরেক্টর মিসেস ডাউসন কোম্পানির পরিধি বৃদ্ধি নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় তিনি হাত নাড়াতে গিয়ে কফির মগটা ফেলে দিলেন। আমি মাত্র বলতে যাচ্ছিলাম, ওহ মিসেস ডাউসন,
পরে অবশ্য নিজেকে সংবরণ করে চুপ রইলাম। আমি রুমাল বের করে দিতে যাব এর আগে তিনি নিজের রুমাল বের করে টেবিলটা একটু শুকিয়ে নিলেন। এত কিছুর মাঝে তিনি কথা বলে গেলেন, একটি শব্দও মিস যায়নি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল টেবিলের কেউই উপরে পড়ে থাকা মগটার দিকে ফিরেও তাকায়নি। এই কাহিনী আমার ভেতরে এটাই বোধগম্য করল যে বড় ব্যক্তিরা নিজের সহকর্মীদের ভুলগুলো মাফ করে দেন, এমনকি উফ শব্দটিও মুখ থেকে বের করেন না। তারা সহকর্মীর ছোটখাটো ভুল দেখেও দেখেন না, শুনেনও না। আমার শোকে অন্তত নীরবতা পালন করো। আমার একটা বন্ধু আছে, আমি যখনই হাঁচি দেই সে বলে ওঠে, ওহ তোমার ঠান্ডা লেগেছে। আমি যতবারই হোঁচট খাই সে বলে, সাবধানে লেইল। আমাকে যখনই অফিস টাইমের পরে দেখে বলে, তুমি কি ক্লান্ত? এই ছোটখাটো লক্ষণ তাকে আমার কাছে একজন ব্লাফার বা বাজে বকতে থাকা ব্যক্তি হিসেবে পরিচিত করিয়েছে। যারা গভীরভাবে ভাবতে পারে না তারা ভাববে, আরে সে তো আমাকে নিয়ে কত চিন্তা করে। কিন্তু এই সবের পর সঙ্গীর নীরবতা তোমাকে অত্যধিক প্রশান্তি দেবে। মনে করো তোমার বন্ধুর সাথে কোথাও খেতে গেছো, সে খেতে বসে একটা ভুল করেছে, সিম্পলি ওটাকে না দেখার ভান করো। কেউ হাঁচি দিচ্ছে, ক্লান্ত কিংবা হাঁপাচ্ছে, তুমি না দেখার ভান করে এড়িয়ে গেলে সবটাই স্বাভাবিক। উফ, ধুর, আরে এমন শব্দগুলো স্বাভাবিক হলেও কেউই তার শারীরিক দুর্বলতা অন্যের দ্বারা প্রকাশিত দেখতে চায় না। আচ্ছা ঠিক আছে, তুমি বলতে পারো সবটাই মেনে নিলাম, এটা না হয় ছোটখাটো ভুল, ছোট ব্যাপার বলে এড়িয়ে গেলাম। এমনকি বড় কোনো বিষয় তো আসতে পারে যেটা এড়িয়ে যাবার উপায় নেই, যতই না দেখি ওটা চোখে পড়বেই, তখন কি করব? তোমাদের জন্য মিসেস ডাউসনের উদাহরণটাই প্রযোজ্য। এক হাতে রুমাল দিয়ে টেবিলের পানি মুছলেও নিজের আসল কাজ থেকে দূরে যাওয়া যাবে না। যেই কাজটাই ছিলে ওটা যেন মিস না যায়। কৌশল ৭৮। দেখেও দেখো না, শুনেও শুনো না। ভালো কমিউনিকেটর তাদের বন্ধু, সহযোগী, আগন্তুক এবং প্রিয়জনদের ছোটখাটো ভুল, ভ্রান্তি, এলোমেলো কথাবার্তা ইত্যাদি বিষয়গুলোকে দেখেও না দেখার ভান করেন। মানবীয় দোষ, ত্রুটি, ভঙ্গুরতা নিয়ে এই মর্ত দুনিয়ায় সবাই অতিথি। বড় মানুষরা অন্যের ত্রুটি গোপন করে আসল কাজে ব্যস্ত থাকেন। পর্ব ৭৯। ভরসার কণ্ঠস্বর হও। দয়া করে গল্পটা আবার শুরু করুন। পৌরাণিক জাপানে যদি তুমি কারো জীবন বাঁচাও, এটা তাদের নিজ থেকে অর্পিত দায়িত্ব বনে যায় যে সে আজীবন তোমার খেদমত করে যাবে। বর্তমানে যদি তুমি কারো গল্প বলার ফ্লোটাকে রক্ষা করো, তবে সেই পৌরাণিক যুগের মানুষের কৃতজ্ঞতা গল্পকারের, বক্তার ভেতরে ফুটে উঠবে। তার ভেতর থেকে অনুভূতির সৃষ্টি হয়, এই ব্যক্তি যেহেতু আমার উপকার করেছে, আমিও তার উপকার করব। এই ব্যাপারটা হরহামেশাই ঘটে। আমাদের কেউ একজন গল্প করছে, ঠিক গল্পের মজাদার অংশটা বলার আগ মুহূর্তে তাকে থেমে যেতে হলো। এমন কিছু একটা ঘটে গেছে যার দরুন সবার দৃষ্টি অন্যদিকে ছড়িয়ে পড়ল। ধরো কেউ একজন এসে উপস্থিত হলো, কেউ একজন রাশি রাশি খাবার নিয়ে হাজির হলো তোমাদের সামনে, অথবা একটা বাচ্চা ওয়া ওয়া করে চেঁচিয়ে উঠল। এই সাময়িক প্রতিবন্ধকতা নিয়ে কারো মাঝেই কোনো উৎকণ্ঠা নেই, একজন ছাড়া। তিনি হলেন সেই বক্তা যিনি খুব গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে কথা বলতে গিয়েও থেমে গেছেন। এরপর সবাই অন্য কোনো বিষয় মশগুল হয়ে গেল। থেমে যাওয়া বক্তার পয়েন্টটা সবাই ভুলে গেছে। অথবা তোমরা সবাই বসার ঘরে বসে আছো, একজন খুব মজার কিছু একটা নিয়ে কথা বলছে, তখনটা পাশের রুমে ছোট্ট জনি কিছু একটা ফেলে দিল। অথবা ধরো বাসার একমাত্র টেলিফোনটা ক্রিং ক্রিং বেজে উঠল। সবশেষে ফের যখন আলোচনা শুরু হলো, সবাই ছোট্ট জনির এমন কাণ্ডকারখানা নিয়ে কথা বলতে থাকল। ফোন কলের শেষে ফোন কলকারী ব্যক্তিকে নিয়ে জম্পেশ কথা উঠল। সে কেন বিয়ে করছে না এটা নিয়েও হুলস্থুল মজা হতে থাকল। কেউই মনে রাখল না খুব মজার একটা টপিক নিয়ে সবাই আলোচনা করছিল। সবাই ভুলে গেলেও একজন কিছুতেই বিষয়টা ভুলতে পারেনি। আমি গল্পকারের কথা বলছিলাম। বেচারা। অধিকাংশ গল্পকার খুবই অধৈর্য হয়ে ওঠেন নিজের গল্পের বাকি অংশটা উপস্থাপন করতে। কেউ কেউ টেনে অংশটা এভাবে শুরু করেন, হ্যাঁ আমি যেটা বলছিলাম। কিন্তু অনেক গল্পকারই আর সেটা শুরু করতে পারেন না। সারাটা দিন ওটা কেমন যেন মাথার ভেতরে চিপকে থাকে, ইস গল্পটা শেষ করতে পারলাম না। সেই মুহূর্তে তুমি যদি ওখানে থাকো, গল্পকারকে সাহায্য করতে পারো তার গল্প বলাটা শুরু করতে। তাই তো এই টেকনিকের নাম দিয়েছি ভরসার কণ্ঠস্বর হও। কিভাবে তাকে সাহায্য করবে তাই তো ভাবছ? এভাবে বলতে পারো, আপনি যেন কি বলছিলেন? দেখতে পাবে সবাই আবার গল্পকারের দিকে ফিরে তাকিয়েছে। গল্পকারের চোখে তোমার জন্য কৃতজ্ঞতা ফুটে উঠেছে।
ঠিক যেখানটায় সে আটকে গিয়েছিল সেখান থেকে বলার সুযোগটা লুফে নিচ্ছে। আবার সবার আকর্ষণের কেন্দ্রে চলে এসেছে গল্পকার। অন্য সবাইও তোমার প্রতি খুশি থাকবে। তোমার কারণেই আবার পরিস্থিতি আগের মতো হয়ে গেছে। যার গল্পটা পুনরায় শুরু হয়েছে, এমনটা হতেই পারে সে ভবিষ্যতে তোমায় কোনো কাজে সাহায্য করতে পারেন, তোমার সাথে ভালো বন্ধুত্ব দেখাতে পারেন, এমনকি তোমার কোনো পণ্য থাকলে কিনেও নিতে পারেন। কৌশল ৭৯। ভরসার কণ্ঠস্বর হও। যখনই কারো গল্পের মধ্যেখানে থামতে হয়, ওই বাধাটাকে তুমিই সরিয়ে দাও, তাকে পুনরায় বলার সুযোগ করে দাও। আপনি যেন কি বলছিলেন? আর যদি তার গল্পটা মনে থাকে, ওটা উল্লেখ করেই বলো, এই ঘটনার পর কি হয়েছিল। পর্ব ৮০। তাকে জানিয়ে দাও ওখানে তার জন্য কি আছে। দেখো, এখানে আমার জন্য কি আছে, আর এই দেখো এখানে তোমার জন্য কি আছে। জ্ঞানী বিজনেসম্যানরা এটা জানেন। সবকিছু ঘুরে ফিরে এক প্রশ্নে গিয়ে থামে, এখানে আমার জন্য কি আছে। যখনই কেউ কিছু বলে, তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এটাই দেখা যায়, এখানে আমার জন্য কি আছে। সাধারণ বিক্রয়কর্মীরা এই টেকনিকটা কট্টরভাবে সমর্থন করেন। এজন্য তারা সবার আগে ক্রেতার সুযোগ সুবিধাগুলো বিশেষভাবে ফুটিয়ে তোলেন, যাতে করে ক্রেতা বুঝতে পারেন এখানে তাদের জন্য কি রয়েছে। তবে ব্যতিক্রম দেখা যায় বড় বিক্রয়কর্মীদের ক্ষেত্রে। তারা শুধুমাত্র ক্রেতার সুযোগ সুবিধাই নিয়ে আলোচনা করেন না, বরং এই প্রোডাক্ট কিনলে তাদের নিজেদের কি কি লাভ হবে তাও তুলে ধরেন। আমি একবার একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ পেলাম। প্রতিষ্ঠানের মার্কেটিং হেড জনাব স্যামের সাথে শলা পরামর্শ করার আগ্রহ আমার মাঝে জন্ম নিল। ভাবলাম, নিজের বিজনেস নিয়ে জনাব স্যামের সান্নিধ্য পাওয়ার এটাই সুযোগ। আমি আমার উদ্দেশ্য সম্পর্কে তাকে জানালাম এবং মজার ছলে জিজ্ঞেস করলাম তার সময় হবে কিনা আমার সাথে বসে ডিনার করার, ঠিক অন্য কোনো দিন। আমার নিমন্ত্রণের পেছনে লুকায়িত সত্য এটাই যে, স্যাম, আমার তোমার সাথে দরকারি কিছু কথা হবে, পুরোটাই আমার লাভ। শুধুমাত্র যেটা খেতে পাবে ওটা তোমার লাভ। আমাদের পরবর্তী সাক্ষাৎ আরও মধুর করতে আমি বললাম, স্যাম, টাইম এবং রেস্টুরেন্ট তুমি চুজ করো, আমি যথাসময়ে উপস্থিত হয়ে যাব। স্যামের পছন্দ করা দিনে আমি উপস্থিত হলাম। রেস্টুরেন্টটা ঠিক টাউনের মধ্যেখানে। আমার পাক্কা ৪৪ মিনিট লেগেছে পৌঁছাতে। রেস্টুরেন্টে ঢোকে আমি তবদা খেয়ে গেলাম। আশেপাশে সবগুলো টেবিলে মানুষে ভর্তি, সবার মধ্যেখানে স্যাম বসে আছে। সে আমায় দেখে একটা সুন্দর হাসি উপহার দিল। অবশ্য এটা এমন একটা পরিবেশ যেখানে আমি স্যামের সাথে শলা পরামর্শ করতে পারি না। চারিদিকে এত এত মানুষ আর শব্দের মাঝে নিজেদের প্রাইভেসি থাকবে না। যতটা এগিয়ে গেছি, পেছনে যাওয়ার সুযোগ নেই। স্যামও আমায় দেখে ফেলেছে, মনে হচ্ছে ফেসেই গেছি। মধ্যাহ্নভোজের আগ পর্যন্ত আমি বুঝতে পারিনি আশেপাশে এতগুলা মানুষ কেন। এটা ছিল স্যামের একটা চতুরতা। সে তার প্রতিষ্ঠানের কর্মীদের এখানে উপস্থিত করেছে তাদের প্রত্যেকের কাজ সম্পর্কে উপস্থাপন করার জন্য। এর ফাঁকে আমার কাছ থেকে যদি কোনো পরামর্শ পাওয়া যায়। স্যাম আমায় ফোনে সরাসরি বললেই পারত, লেইল, রেস্টুরেন্টে আমাদের কোম্পানির কিছু কর্মীও থাকবে, আমি এর মাঝে আমাদের মিটিং আয়োজন করতে চাচ্ছিলাম। আমি তোমার বিজনেস রিলেটেড প্রশ্নগুলোর জবাব ওখানেই দেব। তোমার কি আপত্তি আছে আমাদের সাথে জয়েন করতে, নাকি আমি অন্য কোনো দিন ঠিক করে নেব যেখানে আরও বেশি প্রাইভেসি থাকবে? এভাবে বললে আমি স্বাভাবিকভাবেই ওখানে যেতে রাজি হতাম এবং স্যামের গ্রুপের জন্য আমার ফ্রি বক্তব্য দিয়ে আসতাম। বদলে আমরা কেউই প্রকাশ করিনি এখানে আমার জন্য কি আছে। ফলত আমাদের দুজনেরই ক্ষতি হল। আমার পুরো অর্ধদিবস নষ্ট হল, আর তার ধূর্ততার খাতিরে সে তার গ্রুপের জন্য আমার ফ্রি বক্তব্যটা মিস করল। তথ্য গোপন করে সুযোগটা হাতছাড়া করো না। সফল ব্যক্তিরা অন্যের কাছে তথ্য গোপন করেন না। অন্যের কাছ থেকে কোনো সুবিধা আদায় করে নিতে অবশ্যই সবটা তার সামনে উপস্থাপন করেন। অনেক মানুষ আছেন যারা অন্যের কাছে কোনো সুবিধা নিতে গেলে নিজের লাভ তাদের কাছে তুলে ধরতে লজ্জা পান, অথবা ওই কাজটা তার জন্য কতটা দরকারি তা না বলেই কাজটা বুঝে নিতে চান। আমার এক বন্ধু স্টিফেন একবার আমার কাছে জানাতে চাইল আমার পরিচিত কোনো গানের দল রয়েছে কিনা। আমি সহজ স্বাভাবিক জবাব দিলাম, না, নেই। কিন্তু সে ওটা ওখানেই শেষ না করে আবার বলল, লেইল, আমার জানা মতে তুমি জাহাজে একটা গানের দলের সাথে কাজ করেছিলে। আমি তাকে বললাম, হ্যাঁ, করেছিলাম, কিন্তু সেটা তো অনেক দিন আগের কথা। দীর্ঘদিন আমি ওদের সাথে যোগাযোগ রাখিনি।
ওদের কোনো খোঁজ আমার কাছে নেই। আমার ধারণা ছিল স্টিফেন আর কথা বাড়াবে না, কিন্তু সে নাছোড়বান্দার মতো লেগেই রইল। ওর কর্মকাণ্ডে আমার বিরক্তি এসে গেল। অবশেষে আমি সোজাসাপটা জানতে চাইলাম, গানের দল খোঁজার এই কাজে তোমার বসকে, কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? সে মাথা নাড়িয়ে বলল, দায়িত্ব আমাকেই দেওয়া হয়েছে, আমি ইনচার্জ এই কাজের। স্টিফেন, তুমি ব্যাপারটা আগে কেন বলনি? দায়িত্বটা তোমাকে দেওয়া হয়েছে, আমাকে কিছুটা সময় দাও, দেখি আমি কোনো গানের দল খুঁজে পাই কিনা। আমি আমার বন্ধুর উপকার করতে পেরে খুশি ছিলাম, অন্তত আমার কারণে যদি তার একটু উপকার হয়। অন্যদিকে স্টিফেন আমার কাছে তথ্য গোপন করে সাহায্য পাওয়ার পথটাই খোয়াচ্ছিল। এই কাজটা তার জন্য কতটা দরকারি আমায় জানালেই হতো, অথচ সে খুবই নর্মালভাবে একটা গানের দল খুঁজছিল। যখন কারো কাছে কোনো সাহায্য আশা করবে, তাকে অবশ্যই এটা জানাবে এই কাজটা তোমার জন্য কতটা গুরুত্ব রাখে। তোমার গুরুত্বপূর্ণ একটা কাজে অবশ্যই সে তার সর্বোচ্চ চেষ্টা করবে। কৌশল ৮০, তাকে জানিয়ে দাও ওখানে তার জন্য কি আছে। যখনই তুমি কারো কাছে একটা মিটিং আয়োজনের অনুমতি চাইবে অথবা অন্য কোনো সাহায্য চাইবে, তাকে সবটা খুলে বলো। এই কাজটা হলে তোমার কতটুকু লাভ হবে তাও তুলে ধরো। ওখানে সে কি লাভ পাবে এটা বলতে ভুলো না। তথ্য গোপন করে কারো থেকে কোনো সুবিধা নিতে গেলে একটা অসুবিধা এসেই যাবে। যে কোনোভাবে তোমার উদ্দেশ্য ফাঁস হয়ে গেলে সে তোমায় একটা চতুর শিয়াল ছাড়া আর কিছুই ভাববে না। সুতরাং সবটাই খুলে বলো, তোমার সাহায্য পাওয়ার সম্ভাবনা বাড়বে।